এই একটা অদ্ভুত নেশা, অভিনয়ের নেশা। প্রতিনিয়ত শিখি এক্ষেত্রে। অভিনেতা রোজ বাঁচে। প্রত্যেক মানুষ তো প্রতিনিয়ত অভিনয় করছে, বাইরে করছে, নিজের সাথে করছে। ওই সবাইকে টপকে এসে ওই চরিত্রটা নিতে হবে। খরাসদা চিরকাল গাইড করেছে, সেদিন আমি খুব হার্ট হয়েছে। তুমি যদি ঠিক তাহলে সব ঠিক। অশিক্ষিত অভিনেতা অভিনেত্রী হয় না। আমার কোনো দিনও মনে হয়নি আমি হিরো। বোম্বেতে 3 রকম ভালো ছবি, খারাপ ছবি, সালমান খানের ছবি। রাজনীতি অন্য জিনিস। আমি দীর্ঘদিন যাত্রা করেছি। বাবু আপনার চা। ইলু মণ্ডল দাগ রেখে কাজ করেন। আমাদের কাছে দর্শক হচ্ছে ঈশ্বর। আমি নামটা বলছি দাদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা তো পৌঁছে গেছি। অয়ন, তুমি একটা কাজ করো দেখিনি, একটা ভালো ভূতের ছবি বানাও। টালিগঞ্জে অনেকদিন ভালো ভূতের ছবি তৈরি হয়নি। নমস্কার বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখে নিয়েছেন। আজকে আমার সঙ্গে গেস্ট হিসেবে আছে আমাদের বিলেদা, আর সবার জন্য অরুণাভ দত্ত। থ্যাংক ইউ দাদা তোমাকে, তোমার এই ব্যস্ততম শিডিউল থেকে তুমি সময় বার করে আমাদের স্টুডিওতে টাইম দিলে। দেখো, মনে হয় তোমার সাথে আমার সেই জায়গা নয়, সেই সম্পর্ক নয়, দীর্ঘদিনের একটা জায়গা। একদম ভাই বলো, বন্ধুর বলো, সেরকমই জায়গা। প্রচুর কাজ একসাথে করেছি, সুতরাং তোমার এটাকে আমি নিজের ঘর মনে করি। আর একবার ডেকেছো, আমার মনে হয়েছে অবশ্যই এক্ষুনি যেতে হবে। থ্যাংক ইউ। এবং আমার দর্শকদের তরফ থেকেও তোমাকে থ্যাংক ইউ যে তুমি সত্যি সময় দিয়েছো। আচ্ছা, এবারে তোমার জীবনের পিছনের পাতাগুলোয় ফিরে যাই। তোমার এই মানে অ্যাক্টিং প্রফেশনে আসা কিভাবে? দেখো, প্রফেশন হিসেবে কখনো ভেবে দেখিনি যে এইটাই প্রফেশন করব, এরকম ভাবেই আসছে। পাড়াগত নাটকে প্রথম একবার অভিনয়। সেই অভিনয়টা তখন মানে সালটা কত? তখন সালটা ওই 81-2 এরকম। তারপরে সেটাকে ওই করে যখন, দেখো আমি না মনে করি পৃথিবীতে অনেকগুলো নেশা আছে যা দুমদাম করে তুমি ছেড়ে দিতে পারো। এই একটা অদ্ভুত নেশা, অভিনয়ের নেশা। আমি জানি না, এ ছাড়া খুব অসম্ভব আমার মনে হয়। তো সেটা এমন ভালো লাগলো, এমন আঁকড়ে ধরলো চুম্বকের মতো। তারপর কিছু ঘটনা প্রবাহ, কিছু মানুষ আর আমার জীবনে আসেন যাদের মূল্য প্রচুর আমার জীবনে, অভিনয় জীবনে। তো সেরকমই আর একজন ছিলেন আমার পাড়ারই মাধবদা। খুব ভালো অভিনেতা ছিলেন, কমেডিয়ান ছিলেন। তো প্রচুর ওয়ানবল সেই সময় করতেন। মানে এখনকার সময় যাত্রা, তখন ওয়ানবল ছিল, এখনও ওয়ানবল আছে, সে খুব কম হয়। তো তিনি একদিন আমার একটা রিহার্সাল, পাড়ার নাটকে, ক্লাবের নাটকের রিহার্সাল, তিনি যাচ্ছিলেন, দেখেছেন, দাঁড়িয়ে দেখে আমাকে ডেকে রিহার্সালের পরে বলেছিলেন যে শোন না, তুই বোর্ড নাটক করবি। বোর্ড নাটক সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না। বলো তাহলে আমি তোকে নিয়ে যাবো। তখন একটু এই বোর্ড নাটক টার্মটার একটু যদি আমাদের দর্শকদের বোর্ড নাটক তখন অ্যাকচুয়ালি প্রফেশনাল বোর্ডে নাটক হতো বৃহস্পতি, শনি, রবি। সেটা মূলত ছিল বিশ্বরূপা, তোমার রঙ্গনা, রংমহল, সরকারিনা, হ্যাঁ, পুরো থিয়েটার, রিভলভিং স্টেজ। তখন ওই এখনকার দিনে খুব ভালো কিছু আর্টিস্ট তখনকার সে সময় বোর্ডে অভিনয় করতেন। তো এই মাধবদা সেই প্রফেশনাল বোর্ডের একজন ছিল। মাইনে সিস্টেমে কাজ হতো, কখনো এভাবে কাজ হতো আর কি। তো বোর্ড আমার করা হয়নি, কিন্তু পরে ওয়ানওয়ালে উনি আমাকে নিয়ে যান, ফার্স্ট ওয়ানওয়াল। সেভাবে শুরু। তারপর থেকে ওইটাই হয়ে গেছে যে এটা ছাড়া আর কিছু জানি না। অ্যাকচুয়ালি পরে দেখলাম যে জানি না, এটা তো সমুদ্র, জানার কোনো জায়গাই নেই। না, তবু মানে তুমি অনেক ভাগ্যবান, যেটাকে ভালোবাসো সেটাই তোমার আজকে প্রফেশন। এইটা আমার জীবনের বিরাট ভাগ্যমান। এইটা আমি বলবো ঈশ্বরের আশীর্বাদ, যে আমার যেটাকে আমি মানে সব থেকে বেশি ভালোবেসেছি সেটাই আমার জীবনের, আমার কর্মস্থল হয়ে যায়। যার জন্য এখানে আমার কোনো ক্লান্তি বোধ হয় না কখন। অন্য কাজে ধরো হলেও হতে পারতো হয়তো, কিন্তু এক্ষেত্রে হয় না, এক্ষেত্রে হয় না। প্রতিনিয়ত শিখি এক্ষেত্রে, সেটাই খুব বড় কথা। তুমি আজকে সময়ে দাঁড়িয়েও ধরো, আমি যখন কোনো সিরিয়ালে নতুনদের সাথে কাজ করতে যাই, তাদের কাছ থেকেও শিখি। বলা প্রচুর জিনিস প্রতিদিন শিখি, সবসময় আপডেট হচ্ছে, সব সময় আপডেট হচ্ছে। আমাকে একটা কথা বলো দাদা, এই যে অ্যাক্টিং করার এই যে খিদেটা পরে জন্মালো, এটার মধ্যে তুমি সবচেয়ে বেশি আনন্দ পাও কোনখান থেকে? মানে এক হচ্ছে এটা তোমাকে ফেম এনে দিচ্ছে, ফ্যান ফলোয়ার এনে দিচ্ছে, সেইটার দিক থেকে বেশি আনন্দ হও, নাকি এই অ্যাডভেঞ্চারটা পাও বলে আনন্দ হয় যে এক একদিন এক একটা অন্য মানুষকে তুমি নিজের মধ্যে যাপন করছো? এটা তো একটা মানে সাংঘাতিক অ্যাডভেঞ্চার। মানে আজ আমি খুনি হচ্ছি, তো কালকে আমি ইন্সপেক্টর হচ্ছি, পরশু আমি আইন হচ্ছি, তারপরের দিন আমি বিবেক হচ্ছি। এই যে প্রত্যেক দিনের অ্যাডভেঞ্চার, নাকি এটা বেশি তোমায় টানে? মানুষ জীবনে একবার বাঁচে। ঠিক কথা। অভিনেতা রোজ বাঁচে, রোজ নতুন চরিত্রে বাঁচে। মানে প্রত্যেকদিন খোলসটা চেঞ্জ করার সুযোগ, প্রত্যেকদিন সুযোগ আসে, যেটা অন্য কোনো প্রফেশনাল ক্ষেত্রে আছে বলে আমি জানি। নিজেকে একটা মানুষ হিসেবে তার হাঁটা চলা কথা সমস্তটাই আলাদা।
আর সামাজিক অবস্থান থেকে শুরু করে সব কিছু আলাদা, যে মানুষটা তুমি নিজে নও। তো এইটা বিরাট অ্যাচিভমেন্ট। সংসার জীবনে অনেকেই তো এরকম উপরে একটা মুখোশ পরে অভিনয় করেই যাচ্ছে নাকি? এই সর্বনাশ, তুমি তো অন্য প্রসঙ্গে চলে গেলে। হে শোনো, সং আর সার তো দুটো শব্দ আলাদা করলে যা দাঁড়ায়। এখানে অভিনয় কে করছে বা না, প্রত্যেক মানুষ তো প্রতিনিয়ত অভিনয় করছে, বাইরে করছে, নিজের সাথে করছে। সবসময় যে সেটার জন্য ক্যামেরার রোল চলতে হবে তার কোনো মানে নেই। কখনো না, কোনো প্রয়োজনীয়তাই নেই। মানে এমনও হয় হাজবেন্ড ওয়াইফের সঙ্গে করছে, সন্তান মায়ের সঙ্গে করছে, অভিনয় থাকেই না? নিশ্চয়ই নিশ্চয়ই, জীবনটাই তো অভিনয় বোধের মধ্যে দিয়ে চলে যাচ্ছে ঘুম থেকে উঠে। তোমার জীবনের এরকম একটা ইনসিডেন্ট শুনতে চাইছি যেখানে এরকম কোনো মুখোশধারী মানুষ তোমার সামনে খুব ভালো মানুষ, অথচ পিছনে সেই মানুষটাই তোমার সম্বন্ধে নেগেটিভ বলছে বা তোমার কোনো কাজের ক্ষতি করছে। অভিনেতা কিনা আমি জানি না, তবে এরকম প্রচুর মানুষ আমি পেয়েছি জীবনে, দেখেছি। তো এই যে বললাম, প্রতিনিয়ত শিখেছি, তাদের কাছ থেকে এটা শিখেছি। কি শিখেছো? যে আজকে তাদের সঙ্গে আনন্দ করছো, মজা করছো, হ্যাঁ, সে সবচেয়ে কাছের, সে কাছে, সেই পিছনে গিয়ে তোমার সম্বন্ধে নেগেটিভ বলছে। হ্যাঁ, আমি ছেড়ে দিয়েছি ওরা। আচ্ছা, মানে সেটা তো বুঝলাম, আমাকে তাহলে একটু বলো না, মানে নাম না করেই বলো যে এরকম তোমার সঙ্গে এরকম কোনো ইনসিডেন্ট বা এইরকম কাছের বন্ধু যে পিছনে গিয়ে। হ্যাঁ দেখো, তখন আমি মোটামুটি ভালো কাজ টুকটাক করে যাচ্ছি, চলছে আর কি। সেই সময় একটা দিন আমাকে খুব পরিচিত পরিচালক ছিলেন, এখন আর কাজ করেন না, তো আমাকে উনি ডেকে পাঠালেন স্টুডিওতে একটা চরিত্রের ব্যাপারে কথা। তখন পরিচালকের না একটা বিরাট সে ছিল মনে। মানে এটা কোন টাইমটা? 92 ওই টাইমটা? না না, 20s পরে, হুম। হ্যাঁ অনেক পরে আর কি। আমি তোমাকে বলছি 12-15 বছর আগেও কিন্তু পরিচালকদের একটা বিরাট সে ছিল। তারা চরিত্রকে বলতেন যে না, আমার মনে হয় এটা ও করলে ভালো হয়, তো ওটা সবসময় সিলেক্টেড হতো। এখন তো অনেকটাই হাতের বাইরে পরিচালকদের অনেক কিছু। তো সেই সময় উনি আমাকে ডেকেছেন, আমি গেছি। তো আমি যখন স্টুডিওর মধ্যে দিয়ে ঢুকি, একটু হেঁটে ঢুকতে হয়, লম্বা রাস্তা, সেটা দেখাও যায় অ্যাকচুয়ালি রাস্তাটা। তো একটু শীতকাল ছিল, বাইরে বসেছিলেন পরিচালক মহাশয়, গেটটা দিয়ে ঢুকে সামনে, তারপরে ফ্লোর ছিল। তো সেখানে আমার আমি যেদিক দিয়ে ঢুকছি তার মুখোমুখি ছিলেন উনি, আর একটা তার উল্টো দিকে একটা চেয়ারে মুখোমুখি বসে কথা বলছিলেন একজন জনপ্রিয় অভিনেতাই। হ্যাঁ, সেই সময় সে আমার সাথে তার খুব ভালো রিলেশন ছিল, আছে এখন স্টিল নাও। আমি ঢুকেছি, আর তো আমাকে জাস্ট আমি বলতে যাব, দেখলাম যে উনি আমাকে একটা এরকম করলেন, যে তখন দেখলাম যে আমার যে বন্ধু সে বলছে যে না না, আমাকে দানাম ভাই আর কি, ওই অর্ণবদা তো খুব ভালো এই চরিত্রটার জন্য, কিন্তু তুমি কি ডেট পাবে? আর সেই মুহূর্তে আমার কাছে কোনো কাজ নেই দ্যাট টাইম। হ্যাঁ, মানে আমি ওই কাজটা করার জন্য আরো মুখিয়ে যে ওই সময় আমি ওই কাজটা করব। তো তিনি কিন্তু জানেন না আমার ডেট সম্পর্কে, একটা লুজ স্টক করে দিল, একটা লুজ স্টক। তো এ থেকে ধরো যদি তুমি না থাকতে বা তোমার সাথে কথা না হতো, লোকে জানতো তোমার ব্যস্ততা আছে এই মুহূর্তে, তাহলে তোমার সেই সময়টুকুন দিতে পারো। তো ঠিক আছে, পরবর্তীকালে আমিও তাকে কোনোদিনও বুঝতেই দিই, আজ অব্দি বুঝতে। সুতরাং এটা থেকেও আমি শিখেছি। আচ্ছা, এবার আবার একটু তোমার জীবনের ইতিহাসের খাতায় পৌঁছে যাই। সেটা হচ্ছে তোমার প্রথম খ্যাতি কোন কাজে এনে দিল? খ্যাতি আমি জানি না, খ্যাতি শব্দটা আমাদের মতো অভিনেতার কাছে বিরাট চূড়ান্ত জিনিস। খ্যাতি কিছু ছিল, টুকটাক পরিচিত মুখ, কারণ রোজ এত ভালো ভালো অভিনেতা আসছে না মলয়। হ্যাঁ, খ্যাতি। তবে হ্যাঁ, আমার ভূতের ভবিষ্যৎ আমার জীবনের একটা অন্যতম জায়গা। আর বাংলা সিরিয়ালের ক্ষেত্রে একটা সিরিয়াল ছিল, দুটো সিরিয়াল আমি জীবনে পেয়েছিলাম। রাজমহল বলে একটা সিরিয়াল, আমাকে টুটু সিনহা, দারুণ মানুষ, আমাকে খুব খুব পছন্দ করতেন। টুটুদার পরবর্তীকালে প্রচুর কাজ আমি করেছি সিরিয়ালস এতে, শর্ট ফিল্ম। তো টুটুদা আমাকে প্রথম ব্রেক দেয়, তখন দূরদর্শন, বুঝলে মনে এত চ্যানেল নেই তখন সেই সময়, প্রতিনিয়ত ভিড়। কিন্তু টুটুদার সাথে আমাকে আমার এক বন্ধু পরিচয় করিয়ে দেয়। তখন NT1-এ শুটিং হচ্ছে রাজমহল, বিখ্যাত। তুমি বোধহয় মনেও আছে কিনা তোমার আমি জানি না, কুমার শানু প্রথম টাইটেল সং গেয়েছিলেন। তো মকবুল বলে একটা চরিত্র, ওইটা আমাকে প্রথম খুব নেগেটিভে ভালো ব্রেক দিই। তারপরে আমি প্রচুর নেগেটিভ পেয়েছি সেই সময়, ভালো জায়গায়। ভূতের ভবিষ্যৎ কি তার আগে না তারপরে? অনেক পরে ভূতের ভবিষ্যৎ এটা পেয়েছি। আর দেবীদাস ভট্টাচার্য দিয়েছিলেন আমাকে
ইন্দ্রনীলের প্রডিউসার ছিলেন তোমার রানী কাহিনী। আচ্ছা, এই দুটো আমার, রানী কাহিনীর চরিত্রটা তো আমার ভীষণ ফেভারিট। মানে তখন সেই সময় এই সংলাপ, মানে তখন বাংলা সিরিয়ালের একটা অদ্ভুত জায়গা ছিল, গুণগত মানেও অনেক উন্নত ছিল আর কি আমার মনে হয়। আমি পান খাই কিন্তু পিক ফেলি না, পিক ফেললে চারদিকটা বড্ড দাগ থেকে যায়, তিলু মণ্ডল দাগ রেখে কাজ করে না। খুব সুন্দর ছিল। হ্যাঁ, এটা মানে কথায় পরিপ্রেক্ষিতে কথায় আসছে এটা বল। তা এখন না এরকম সিগনিফিকেন্ট ডায়লগও খুব একটা লেখা হয় না আমি দেখেছি। মানে কারণটা কি সিরিয়ালের এই বিবর্তনটার কারণ কি? এখন তো উল্টে অনেক বেশি ভালো ভালো টেকনিক্যাল টার্ম চলে এসছে, ক্রিয়েটিভ ডিরেক্টর, ইপি, তো তাতে তো আরো এনরিচ হয়েছে নাকি? এইটা না খুব ভ্যারি করে। এনরিচ তো একদিক থেকে হয়েছে, অনেক বেশি কালারফুল হয়েছে, এন্টারটেনমেন্ট অনেক বেশি এসছে, সেগুলো তো ঠিকই আছে। সুযোগ বেড়েছে, সব থেকে বড় কথা মনে, অনেকগুলো সিরিয়াল, অনেকগুলো চ্যানেল, তো অনেকগুলো নতুন অভিনেতা অভিনেত্রী তারা কাজ করছেন, যারা পুরনো ছিলেন তারা কাজ করছেন, কারণ মিলেমিশে এই জায়গাটা সুযোগটা হয়তো বেড়েছে। কিন্তু সব গল্প যে এখন সেই গুণগত মানের, অ্যাকচুয়ালি কি বলতো, মৌলিক গল্পেরও তখন একটা অন্যরকম জায়গা ছিল। তো হ্যাঁ, হয়তো পদ অনেক বেড়েছে, জানি না পদ বেড়েছে, যেহেতু ইন্ডাস্ট্রিটাই বেড়েছে সুতরাং তার জন্য তো পদ বাড়বেই। খুব ভালো কথা। তোমার তো মানে তুমি যেটা বললে আর কি, তোমার ফিল্ম ক্যারিয়ারে অনেকদা তো একটা খুব বড় ব্রেক দিল ভূতের ভবিষ্যৎ। তো সেইখান থেকে শুরু করে আস্তে আস্তে তোমার আর অনেকদার মধ্যে দূরত্বটা তৈরি হলো কেন, যে শেষ ছবিতে তোমাকে দেখতে পাচ্ছি না? মানে একদমই দূরত্ব নয়, অনেকদার সাথে আমার মানে ফোনে খুব কম কথা হলেও সোশ্যাল মিডিয়া, হোয়াটসঅ্যাপেও কথা হয়, এখনও আমাকে খুবই স্নেহ করে। অ্যাকচুয়ালি অনেকদার একটা বিরাট গুণ আছে, আমি ওনার দুটো ছবি করেছি, ভূতের ভবিষ্যৎ এবং ভবিষ্যতের ভূত, দুটো। উনি যতক্ষণ না তোমার যে প্রপার চরিত্র, যার সাথে তোমার উনি মনে হচ্ছেন যে এটাই ফিটেস্ট, উনি কিন্তু ওটা করবে না, কম্প্রোমাইজ করে ক্যারেক্টার সিলেকশন, মানে টেক রিটেক করতেই থাকবে না, কাজের জায়গা না, ক্যারেক্টার সিলেকশনটাই, কাস্টিং, কাস্টিং। আর ওনার কাজের থেকে না একটা ওয়ার্কশপ হয়, খুব ভেরি সিস্টেমেটিক অনেকদার জায়গা একদম। আর ভূতের ভবিষ্যৎটা একটা ইতিহাস করে দিয়েছে, স্ক্রিপ্ট বলো, প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রী বলো, তারা মানে প্রপার মাপের, অদ্ভুত সংলাপ, অসাধারণ সংলাপ। ভূতের ভবিষ্যতের ফ্লোরে হওয়া কিছু ইনসিডেন্টের মধ্যে একটা যেটা মনে পড়ছে? ফ্লোরে ইনসিডেন্ট না সেরকম কেন, অনেকদা না খুব সিস্টেমেটিক তোমাকে বললাম। তবে হ্যাঁ, আমার সাথে একজন বিখ্যাত অভিনেতা ছিলেন, তিনি এইগুলো টুকটাক, বিভুদার কথা খুব মনে পড়ে। বিভুদা যখন নেই, আমরা অনেকে যখন মেকআপ রুমেও আলোচনা হয়, বিভুদা সিগারেট বন্ধ ছিল, বুঝেছো, সিগারেট খেতে পারতো না। তো তুমি যখন সিগারেট ধরালাম আমাদের লাঞ্চের পরে, ওখানে ধরাটা পাশে আসতো, ভায়া দুটি টান রেখো। আর মিষ্টি মানুষ, খুব সুন্দর, মানে এদের সাথে কাজ করা। আর মূলত আমি অ্যাকচুয়ালি আমাদের ট্র্যাকটা ছিল আমি, পরম, অনিন্দিতা আর বিভুদা, তো খুব সিরিয়াস ছিল পরম এবং কাজের ক্ষেত্রে। আর অনেকদা ভীষণ মানে স্ক্রিপ্ট একদম প্রপার তৈরি হয়ে যাওয়া, টেক, কারণ খুব কম দিনে অনেকটা শ্যুট ছিল, সেই ক্ষেত্রে ইনসিডেন্ট টুকটাক তো যা আছে আছে। আচ্ছা, এবার দাদা আমাকে একটা জিনিস বললো, সেটা হচ্ছে তোমার কি মনে হয় ইন্ডাস্ট্রিতে টিকে থাকা বা বেশি কাজ পাওয়ার ফর্মুলা কি? টিকে থাকার ফর্মুলা তো রোজ নতুন দিতে হবে। মনে হয় এই শব্দটা আজকে নয়, আমাকে আমার গুরু রমাপ্রসাদ বণিক শিখিয়েছিলেন। কীরকম? বলেছিলেন যে আমরা তখন একটা সিরিয়াল একসাথে করি, জননী জন্মভূমি, তো রমাদার সাকরে করতে হবে, ডান হাত একদম, একটা অদ্ভুত অন্যরকম চরিত্র ছিল। তো একদিন আমরা নাইটে শ্যুট করছিলাম, আমার মনে আছে, ভারত লক্ষ্মী স্টুডিওতে, অনেক রাত্রিবেলা শট হচ্ছে। তো শট যখন সাজাচ্ছে আমি বসে রমাদার সাথে কথা বলছি। পার্সোনালি তো আমার বহুদিন তার কাছে শিখেছি, অভাব শিখেছি অ্যাকচুয়ালি। তো আমাকে বলেছিল, দেখ, কি একটা কথার পরিপ্রেক্ষিতে ছিল, তো উনি আমাকে বলেছিলেন, দেখ টিটোদা, আমি, পরান্দা, এদের একটা চরিত্র বাঁধা হয়ে রয়েছে, মানে ওই চরিত্রটা এদের দুজন আছে বা তিনজন আছে, তার মধ্যে যার ডেটস অ্যাভেলেবেল বা কাজ অ্যাভেলেবেল তিনি করবেন। তোদের
একটা চরিত্র ইকুয়াল টু পেছনে 1,500 লাইন। তো সবাইকে টপকে এসে ওই চরিত্রটা নিতে হবে। তো নিতে গেলে রোজ তোকে নতুন দিতে হবে, এভরিডে। এইটা তো টিকে থাকার একটা মূল্য হয় সবসময়, মানে নিজের সাথে কম্পিটিশন করতে হবে যে আমাকে ফার্স্টেই থাকতে হবে। অবশ্যই কম্পিটিশন তো নিজের সাথে নিজে, ফার্স্ট সেকেন্ড থার্ড আমি মলয় বিশ্বাস করো জানি না। কারণ অভিনয়টা অ্যাকচুয়ালি এমন একটা সমুদ্র, হিউজ, তো তার তো কোনো তল নেই, মানে কিনারা খুঁজে পাবে নাকি। দেখো শিল্পের না আলাদা করে এটাই এন্ড বলে কোনো শব্দ হয়, একদমই তাই। কোনো পেন্টিং বলো এর আলটিমেট কোনো শব্দ নেই, বেঞ্চমার্ক নেই। মানে আমি যখন স্যার অমিতাভ বচ্চনকে দেখি আর এখন রোজই ভাবি যে প্রত্যেক দিন এই মানুষটা নতুন কিছু দিচ্ছে, নতুন যে চরিত্রটা অভিনয় করছে একদম ডিফারেন্ট। তুমি দেখো সেম একটা মানুষ না, কিছু না কিছু তার আলাদা আছে। আচ্ছা, এবার আমাকে একটা জিনিস বললো, সেটা হচ্ছে তুমি তো বহু বছর থিয়েটার করেছো এবং এটাও আমরা শুনেছি যে তার আগে বহু জায়গায় অনেক সময় স্টেজও করতে, মিমিক্রি করতে। তো তোমার একটা মিমিক্রি খুব বড় পছন্দের জায়গা বা একটা জোন আর কি। তো তুমি কোন কোন শিল্পীর মিমিক্রি ভালো করতে পারো? এইটা কোথাও একটা ভুল ইনফরমেশন আছে, মিমিক্রি আমি কখনো করিনি, কিন্তু কারো গলা নকল করতে আমি খুব ভালোবাসতাম, সেই সময় করতাম টুকটাক। মিমিক্রি করতো আমার বন্ধু মঞ্জিল ব্যানার্জি, ও খুব স্টেজে মিমিক্রি করতো। তবে স্টেজ করেছি দীর্ঘদিন এখনো, মানে নতুন একটা কোনো আর্টিস্টের পছন্দের ডায়লগ যদি তার স্টাইলে করে শোনাও। বাবু আপনার চা, এই সন্ধ্যেবেলায় নিপতি চ্যাটার্জি, সরি নবদ্বীপ হালদার। তোমার খুব পছন্দের একজন মানুষ পরাণ বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ বল, ওই না এত ঠিক আছে হয়ে যাবে না, এটা বড় কথা নয়। পরাণদাকে যদি কেউ কখনো জিজ্ঞেস করে কেমন আছেন, কোনো খবর পেলে? কোনো খবর পেলে মানে না কোনো খবর হয়েছে, শরীরটা ভালো নেই? ও ভালো আছি। আচ্ছা, পরাণদার সাথে আমি একটা নাটক করতাম, পরাণদার দলে, মানে এটা আমি বলতে ভালো লাগে আমার, মিথ্যেবাদী। আচ্ছা, অভিনেতা সিদ্ধার্থ ঘোষ ছিল মূল পরাণদা নিজে অভিনয় করতেন ওটা। মনে একটা মানুষকে আমি স্টেজে দেখেছি, আমি প্রত্যেকটা শো, যে কটা শো আমি করেছি ওনার এই মিথ্যেবাদী নাটক, আমার সাথে পরাণদার একটা বড় সিন থাকতো শেষের দিকে। মানে উনি যে কোথা থেকে ধরবেন, কি করবেন, আর মজা নিতেন স্টেজে দাঁড়িয়ে, জানো তো। দেখতেন স্টেজে তুমি যদি ডায়লগ ছেড়ে একটুখানি ছাড়া মানে অনেকটা সময়, তারপর আবার তোমাকে অদ্ভুত সুন্দর করে কিউ ধরিয়ে দেবে। মানে পরাণদা লিজেন্ড, জানো। একটা কথা খুব বলতেন যে শেষ হয়ে গেলে, আমার খুব ভালো লাগে এই শব্দটা, আমি নিজেকে খুব বলি যে আমাদের কাছে দর্শক হচ্ছে ঈশ্বর, তাকে তুমি, তার পুজো হচ্ছে আমাদের অভিনয়, তাকে খুশি করতে হবে, ব্যাস। তার আনন্দটা আমাদের প্রাপ্তি, ঈশ্বর প্রাপ্তি। খুব ভালো। এইটা তো গেল একটা মানুষের দর্শন। এটার সঙ্গে আমি যদি তোমাকে ব্যালেন্স করতে বলি বা নাম্বার দিতে বলি, একদম এখনকার জেনারেশনের মেগার হিরো হিরোইন ভালো, দুজনের দর্শনের মধ্যে কতটা ফারাক হয়েছে মনে হচ্ছে? দুজনের দর্শন, হ্যাঁ, এই যে পরাণবাবুর একটা দর্শন বললে যে সবসময় ভালোটা দিবি, এই যে চেষ্টা, এই যে ইচ্ছাটা, সেইটা এখনকার জেনারেশনে যারা দুদিন টিকটক বা রিলস করে হিরোইন হয়ে যাচ্ছে একটা মেগার, না, দুটোর মধ্যে ফারাক আছে। কিরকম? একটা হচ্ছে যারা রিলস করে, টিকটক করে, যে কয়েকজন এসছেন কিনা, আমি খুব একটা, মানে আমি সোশ্যাল মিডিয়ায় অত বেশি অ্যাক্টিভ নই না, কিন্তু এখন তো যে আর্টিস্টের ফলোয়ার যত, তার উপর তো তারও পারিশ্রমিক নির্ভর হয়। কিন্তু তারা কি খুব বেশি দিন টিকে থাকছে? কিন্তু এখানে প্রচুর অভিনেতা অভিনেত্রী আছে, মানে সিরিয়ালের ক্ষেত্রে হিরো হিরোইন, প্রোটাগনিস্ট ক্যারেক্টার, কিন্তু তারা বেশ ভালো কাজ করে, তারা বুদ্ধি দিয়ে অভিনয় করে, তারা অভিনয়টাকে নিয়ে মানে রীতিমতো ছবি দেখে, তারা জানে কারণ আমার টিকে থাকার লড়াই। খুব সিরিয়াস ছেলে মেয়ে দেখেছি আমি, হ্যাঁ বলা সত্যি দেখেছি আমি। এবার এটা কত পার্সেন্ট? সবাই হয়তো কম, সবাই কি করে হবে মনে, সবাই এক হয়ে গেলে তো সবটাই হয়, সেটা কখনো সম্ভব নয়, কোনোদিনও হয়ও না। তবে এটা বেশ কিছু ভালো অভিনেতা অভিনেত্রীকে আমি দেখেছি ভালো, তারা মানে তাদের সাথে কাজ করতে গিয়ে আমি দুবার ভাবতে হয়েছে, আরে বাহ। আচ্ছা, এবার আমাকে একটা জিনিস বলো, সেটা হচ্ছে এই যে তুমি একসঙ্গে মেগা সিরিয়াল করছো, তার সঙ্গে আবার ফিচারেও কাজ করছো,
যে দুটোর মধ্যে কোথাও অ্যাক্টিং এর স্টাইলের কি কোনো ফারাক মানে ফিল করো? সিনেমাটা না একদমই, যেখানে তুমি একটা আলাদা জগতের মধ্যে তুমি দেখছো ছবিটাকে, হল, তার অ্যাম্বিয়েন্স, তার সাউন্ড, এবং ছবি না সিনেমা অনেক বড় স্ক্রিনে হয়, তো সেখানে অভিব্যক্তি যদি খুব বেশি হয় তাহলে ভয়ঙ্করভাবে সেটা চোখে পড়বে, বেড়ে যাবে, অনেক বেড়ে যাবে। সিরিয়াল মানুষ দেখে না। দেখো তুমি শহুর কেন্দ্রিকেই আমি বলছি, 1 লাখ বাড়িতে বড় টিভি দেখে আমি বলবো না, ম্যাক্সিমাম যারা অডিয়েন্স অনেক সবই 24 থেকে 32 ইঞ্চিটাই ধরা যেতে পারে। আর গ্রামের জায়গাতে ছোট ইঞ্চি, সেই সিআরটি, সেই আগেকার, তো ছোট টিভিতে না তোমাকে, আর যেহেতু মিউজিক খুব লাউড হয়, কারণ এই দর্শকরা না মিউজিকে করতে খুব অভ্যস্ত, আটকে থাকে। হ্যাঁ, কারণ ধরো 6টার সময়, যিনি 6:30টার সময় একটা সিরিয়াল আমার মাসি যিনি রোজ দেখেন, তো সেই সময় তার বাড়িতে একটা গেস্ট চলে এসে, তিনি মনে তাকে বিরক্ত প্রকাশ করতে, কিন্তু মনে মনে তিনি বিরক্ত। এই সময়টা আজকে ওই টার্নিং ছিল, আজকে বিয়ে হবে না তার পাকা দেখার কথা ছিল। এইবার ওইটা ধরো রান্নাঘরে চা করতে করতে উনি কিন্তু ওই মিউজিকটা কানে নিয়ে উনি বুঝছেন যে এটা টেম্পোটা বুঝে কোন জায়গায়। আচ্ছা, মিউজিক অনেক বেশি লাউড দেওয়া থাকে, সংলাপ অনেক বেশি করে বলতে হয়, চারপাশের অ্যাম্বিয়েন্সের বাইরে অনেকটাই ফারাক, অনেকটা ফারাক। মানে যারা ভাবে যে শুধু অভিনয় মানেই অভিনয়, তা নয়, মানে এই গ্রামারগুলো না গো, সিরিয়ালের ক্ষেত্রে খুব তা নয়, সিরিয়ালের ক্ষেত্রে খুব তা না। এখানে যদি তুমি খুব মানে আন্ডার অ্যাক্টিং করো তাহলে চাপ আছে। ও মানুষ মানে যারা সিরিয়াল অডিয়েন্স মেনলি, মূলত আমি বলছি মফস্বল বা গ্রাম বাংলার মানুষ না, তারা ওই ড্রামাটা দেখতে ভীষণ পছন্দ, ওই নাটকীয়তা থাকবে, হবে না, কেন হবে না, এই তুমি হবে সন্দেহ করছো, এই নাটকীয়তাটা ওটা ওর আনন্দ। সারাদিন খেটে খুঁটে পরিশ্রম করেও এন্টারটেনমেন্ট দেবে। বুঝলাম এটা। আচ্ছা, এবার একটা জিনিস বলো দাদা, সেটা হচ্ছে তোমার তো একটা ফেজে দিনের বেলা কাজ করতে এবং রাত্রিবেলা ডাবিং করতে, তো তখন একটা মানুষ, বর্তমানে খুব নামকরা অভিনেতা তিনিও, তো তোমাদের নাকি খুব মানে তখন গাইড করতো, সেটা যদি একটু শেয়ার করো। এই লোকটার নাম খরাজ মুখার্জি। ওহো, অভিনেতা হিসেবে কোনো কথা হবে না, তখন খুব আমরা থিয়েটার করি, সেই সঙ্গে বেরোই, কাজের খোঁজ করছি আর কি। তো খরাজদার সাথে আমার থিয়েটারের জায়গা থেকে আলাপ, একদল, আর আমি খুব নিতাম, এত ভালো গান গাইতো, সুন্দর তার জায়গার, আর অত বড় মিমিক্রি আর্টিস্ট বলতে আমাদের বাংলাতে কেউ, মানে কত 36-38টা গল্প এমনি নকল করে দেবে, হ্যাঁ মানে চূড়ান্ত। তখন ওই খরাজদার ডাবিং গুলো নিত, তখন সবুজের দেশ বলে একটা ইটিভিতে বাচ্চাদের একটা সিরিজ হতো, তো সেখানে আমরা বিভিন্ন গলা দিতাম। তো তখন যেহেতু স্টুডিওর ভাড়া বেশি, তখন আমরা পারবো না বলে আমরা নাইট শিফটে করতাম। সেগুলো খুব একটা সোনার দিন ছিল। ফিল্ম সার্ভিসের ওপরে একটা ঘরে আমি ছিলাম, প্রতিভা ছিল, ঋষি মুখার্জি ছিল, স্বাগত মুখার্জি ছিল, রুদ্র ছিল। তো আমরা দারুণ সারা রাত কাজ হতো, কার্টুনের গলা নকল করতাম। ভোরবেলা আমি প্রথম বাস ধরে ফিরে যেতাম নর্থ ক্যালকাটা, তারপরে আবার স্টুডিও পাড়ায় আসা, সেইগুলো ছিল। তখন এত কাজ পাইনি, আস্তে আস্তে। খরাজদা চিরকাল গাইড করেছে, খুবই গাইড করেছে। তো খরাজদার কাছে পাওয়া ডাবিং তো খুবই মানে এইরকম সময়ের মানে বা এইরকম রাতের কোনো ঘটনা মনে পড়ছে? সত্যি বলতে কি বহুদিনের আগেকার সেরকম জায়গা, রাতের ঘটনা খুব একটা মনে পড়ছে, মানে সেই একসাথে খেতাম, সেই গল্প করতাম, সেই সিনারিওগুলো কিছু কিছু আছে। আসলে এত পরতে গেছে। একদম দা, তুমি নিজেই যেটা বললে যে প্রতিদিন তো বিভিন্ন চরিত্রের মধ্যে যাপন করো, স্বাভাবিক, মানে তোমার হার্ড ডিস্কটা কিন্তু বড় রাখতে হয় না? আচ্ছা, জোকিং। আচ্ছা, এবার আমাকে একটা জিনিস বলো দাদা, সেটা হচ্ছে জীবনে কোনো সময় অপমানিত হয়েছে? বহুবার। কিরকম? বহুবার হয়েছে। দেখো, প্রথম যখন আগে আমাদের ছবি, প্রিন্টেড ছবি নিত, তখন কলকাতার বিখ্যাত স্টুডিও ছিল শিশি স্টুডিও, সেখান থেকে ছবি তৈরি করে আনা, তো আমাদের হার্ড কপি দিয়ে আসতে হতো। মানে এরকম বহুদিন গেছে, এরকম ছবি দেখেছে, ঠিক আছে, পেছনে ফেলে দিয়েছি, ঠিক আছে, ডেকে নেব, সে ডাক আসেনি, জীবনেও সে ডাক এসে পৌঁছবেও না আদৌ। কিন্তু এরকম প্রচুর ছবি গেছে, ওই অপমানগুলো খুব চোখে লেগেছে।
একবার খাওয়া নিয়ে খুব অপমানিত হয়েছিলাম, সে কথা আমি বলেওছি আগে। সেই অপমানটা মনে খুব গেঁথেছিল আর কি, লেগেছিল। আমি তখন একটা আকাশ হাটের সিরিয়াল করি সেই সময়, পুলিশ ফাইলস। এরকম খেতে গিয়ে ঠিক আছে ওখানে লাইন আছে দিয়ে দাও। আমি কখনো এটা ভাবিনি যে একটা মানুষ ওইভাবে একটা মানুষকে খাবারের জন্য, মানে একটা টেকনিশিয়ান, যেহেতু আমি আর্টিস্ট নই তখন, পরিচিত মুখ নয় আমার, আমাকে খাবার টেনে ওখানে লাইন আছে দাঁড়াও, জেলখানার বন্দীদের মতো নিয়ে সমস্ত যেভাবে নিচ্ছে সেভাবে খাচ্ছে। আর যেদিন বৃষ্টি পড়ছিল আমার মনে আছে এখন, তো সেই সময় দাঁড়িয়ে আমি কেঁদে ফেলেছিলাম। তো আমার বঙ্কাদা ছিল, প্রশান্তদা ছিল, আমাকে ডেকে ঘরের মধ্যে বসিয়ে আলাদা করে খাইছিল। কিন্তু ওই ভদ্রলোককে আমার ভীষণ মনে ছিল। তো পরবর্তী ক্ষেত্রে তার সাথে আমার আবার দেখা হয়েছে, ছবি করতে গিয়ে দেখা হয়েছে। তো বলেছিলে ওনাকে সেই ইনসিডেন্টটা? বলিনি, কিন্তু উনি আমার কাছ থেকে সেদিন মেনু জানতে এসেছিল, সেইটা আমার কাছে ভালো লেগেছে। বাহ, এটাই হয়তো কর্মা, তোমার এতদিনের চেষ্টা, এত ইচ্ছা নিয়ে যে এই যে কাজ করে যাওয়া হয়েছিল, মানে ওইটা আমাকে খুব, সেদিন আমি খুব হার্ট হয়েছিলাম। আচ্ছা দাদা, আমাকে এবার একটা জিনিস বলো, সেটা হচ্ছে যে তোমাদের চকচকে রঙিন ইন্ডাস্ট্রি, এর কালো দিক কোনটা? অন্ধকারের উল্টো দিকে আলো থাকে, আলোর উল্টো দিকে অন্ধকার। দেখো, কালো দিক বলে না, তুমি যদি ঠিক তাহলে সব ঠিক, প্রপার ওয়েতে ঠিক, সব জায়গায় ঠিক। আসলে তোমার প্রশ্নটা খুব চাপ সৃষ্টিকারক, কারণ আমি যে ইন্ডাস্ট্রিতে কাজ করি, যে ইন্ডাস্ট্রিতে আমি বিলং করি, যে মানুষগুলোর সাথে আমি করি, আমি না কারোর খারাপের দিকটা দেখতে আমার অত সময় নেই, আমাকে বিশ্বাস করো। কারণ আমি নিজের দিকে দেখতে দেখতে পুরো ক্লান্ত হয়ে পড়ি, দৌড়চ্ছি আর কি, রোজ দেখছি। কালো দিক এই শব্দটা আমি জানি না, তবে প্রত্যেক দিন নতুন করে তো লড়াই রয়েছে, এটা তো আমি তোমাকে বলতেই পারি, সেটা তো থাকবেই, নাহলে নতুন কিছু ক্রিয়েটিভিটি হবে কেন, নতুন ছেলে মেয়েরা। এই যে লড়াই হচ্ছে, লড়াই করতে যারা আসছে, মানে তার মধ্যে কি কিছু শ্রেণী বা কিছু মানুষ কি এক্সপ্লয়েটও হয়? দেখো, এই ইন্ডাস্ট্রিতে না তোমাকে যেটাই মানুষ হচ্ছে, যে যারা বলছে আমার সাথে এইভাবে ব্যবহার, মুষ্টিমেয় কয়েকটা দুই একটা, কিন্তু দু একটা লোককে নিয়ে তুমি ইন্ডাস্ট্রি বিচার করতে পারবো না। ইন্ডাস্ট্রিতে যারা তাবড় জায়গায় বসে, সত্যি ভালো জায়গায় বসে রয়েছে, কাজ জায়গায়, তাদের কাছে সেসবগুলো কোনো ম্যাটারই করে না। কে একজন ছুটকো চাটকা ওইটা কিন্তু আমাদের এখানে খুব চাউ রয়েছে, ও বলেছিল, কে বলেছে, তার কটা ভালো কাজ আছে তুমি আমাকে বলা, যে কটা এখন ইন্ডাস্ট্রিতে ভালো কাজ করছে, যেসব লোক, যে ডিরেক্টর, একদমই যে কাজের মানুষ হবে সে ব্যস্ত থাকবে, তার সময় এটাই একদম ঠিক কথা। আরে মানে ছুটকো চাটকা জায়গাতে যাবেই না। প্রলোভন, দেখো এই সবাইকে তুমি এখন, আমি যদি এখন 200 লোককে জিজ্ঞেস করি আপনি অভিনয় করবেন, 250 জন বলবে হ্যাঁ দাদা। অদ্ভুত, মানে আমাকে 5টা লোক চিনতে পারবে, আমাকে 5টা চিনতে পারবে, সেটা যেমন ঠিক কথা, সেরকম আবার পরিচালক যদি সিন বোঝাতে গিয়ে তাদের গালে কিস করে ফেলে, সেটাও তো উচিত নয় না? খুবই অন্যায়। যদি আমি জানি না এরকম কোনো পরিচালক করেছেন কিনা, এই একটা দুটো, যে এক্ষুনি বলছিলাম, যে একটা দুটো মানুষের জন্য ইন্ডাস্ট্রির এতগুলো জায়গার মানুষের বদনাম তৈরি। মূলত যারা কাজ করে তারা কখনোই এরকম কোনো কাজ করে কোনোদিন তারা সেটা ভাববেই না, কল্পনাও করে। ফাইন। আচ্ছা, এবারে জিনিসটাকে একদম হালকা করছি, সেটা হচ্ছে একদম অন্য ধারার এবার প্রশ্ন আমরা চলে যাই। সেটা হচ্ছে ধরে রাখো এখন তো প্রত্যেকেই খুব অল্প বয়স থেকেই কিন্তু কেরিয়ার ফোকাস, যে আমি এইটা করব, এইটাই আমাকে টানছে। তো একটি ছেলে বা একটি মেয়ে কোন বয়সে বা কোন সময় থেকে রিয়েলাইজ করা উচিত, বা সে বুঝতে পারবে যে অ্যাক্টিংটাও আমার প্রফেশন হতে পারে? এইটা ভাবার বা বোঝার কি কোনো মাপকাঠি আছে? প্রথমত কোন বয়সে না, পড়াশোনাটা ঠিক রেখে যদি মোটামুটি তুমি ডিসিশন নাও যে অ্যাক্টিংটা কেরিয়ার হওয়া উচিত, এই মুহূর্তে এসে আমি বলবো সেটা খুব রিস্কি, কিন্তু নো রিস্ক নো গেইন। সেক্ষেত্রে একটু ভেবে আর সব কিছু বজায় রেখে যদি তোমার মনে হয়, সেটা একটু ম্যাচিওরিটি আসার পরে, মানে তুমি তোমার সম্পর্কে ম্যাচিওর, যে আমার কোনটা, দেখো এখনকার জেনারেশন না বহু এগিয়ে আমাদের থেকে, তারা অনেক ছোট বয়সে বুঝে যায় যে আমি এটা করব। তো তার যদি ছোট থেকে প্যাশন হয়ে থাকে যে আমার অ্যাক্টিং ভালো লাগে, ছবি দেখতে ভালো লাগে, কিন্তু প্রপার ট্রেন্ড হয়ে এসো। অশিক্ষিত অভিনেতা অভিনেত্রী হয় না। অশিক্ষিত মিনস তোমার কি পুঁথিগত বিদ্যের বাইরেও
মানে অভিনয়টাকে একটু পড়াশোনা করে এসো। ভীষণ ভালো বললে। আচ্ছা, এবার একটা জিনিস বলো, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি পুং ও স্ত্রীলিঙ্গ বিশেষে আর কি প্রত্যেকটাই তো একটা স্বপ্ন থাকে যারাই অভিনয় করতে আসে যে আমি হিরো হব, আমি হিরোইন হব। তো তুমি যেদিন বুঝলে তুমি আর হিরো হবে না, এই চরিত্র পার্শ্ব চরিত্র করেই থাকতে হবে, সেদিন কতটা ধাক্কা লেগেছিল? প্রথমত মলয়, বিশ্বাস করো ভাই, আমার কোনো দিনও মনে হয়নি আমি হিরো হব। আমার যা তোপ না, তাতে কোনো দিন, আরো ছোটবেলা তো আরো ছিলাম, সুতরাং সেটা আমি তুমি আবার তখন আমার কাছে হিরো হিরোইনের জায়গাটা ছিল না। আমি চরিত্রাভিনেতাই চেয়েছি, কারণ দেখো হিরো হিরোইন না, একটা টাইমের পরে ও মানে জায়গাটা কমতে 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 হয়েছে, তোমাকে ছেড়ে দিতে হবে। কিন্তু একটা চরিত্রাভিনেতা যত দিন সে তার মানে শারীরিক জায়গা ঠিক থাকবে, সে ততদিন কর্মক্ষম থাকবে, ততদিন তিনি কাজ করবেন। কিন্তু চরিত্র অভিনেতা কি হিরো হয় না? এখন তো গল্পের জায়গাগুলোই বদলে গেছে। আর আমার থেকে তো তুমি এত বেশি ছবি দেখো, তোমার কাছে তো আরো নখদর্পণে, যে এখন তো গল্প মানে এক একটা চরিত্র অভিনেতাই পুরো জায়গা, সিঙ্গেল ক্যারেক্টার হিরো খুব কম আর কি, ওই হিরো জায়গাটাই বদলে গেছে। বোম্বেতে 3 রকম ভালো ছবি, খারাপ ছবি, সালমান খানের ছবি। তো দেখো ওই 3টে জায়গাতে ও কিন্তু হিরো, ওর ওই ইমেজটাই মানুষ দেখে, ওই ইমেজটাই এখন অব্দি করে গেছে। এটা এখানে কোথায়? ঠিক, ছবির জায়গাটাই বদলে গেছে। আচ্ছা, আমাকে একটু বললো, সেটা হচ্ছে তুমি তো চূড়ান্তভাবে রাজনৈতিক ব্যাপারে বলি যে লালের সময়টাও দেখে এসছো এবং এখন বর্তমানে সবুজের সময়টাও দেখছো, তো ফিল্ম ইন্ডাস্ট্রির ওপর কি আর কোনো প্রভাব আছে? রাজনীতির ক্ষেত্রে একটা সময় তো ইন্ডাস্ট্রির ওপর তার প্রভাব পড়বে, খানিকটা তো রয়েছে। লালের সময় জায়গা নয়, লাল ডান বাম নিয়ে আমি বলছি না, আমি বলছি হয়তো তখন এতটা ছিল না, এখন একটু হয়তো বেশি হয়েছে। কি হয়েছে বেশি? রাজনৈতিক প্রভাব তো প্রভাব পড়ছে নিশ্চয়ই। তখন এত শিল্পীরাও রাজনীতির মঞ্চে গিয়ে দাঁড়াতেন না। তবে এটা পুরোপুরি তোমার ব্যক্তিগত জায়গা, সুতরাং আমি এটাতে কোনো খারাপ দেখি না, এটা তার ব্যক্তিগত মতামত, ব্যক্তিগত জায়গা, এটাই প্রভাব। আর হাসো তার জায়গা, মানে কোনো সময় যদি তোমার কাছে ফোন আসে যে অরুণবাবু বাবু আপনি দাঁড়াচ্ছেন, আপনি টিকিট পাচ্ছেন, না না সর্বনাশ, পাগল না পানি ফল। হ্যাঁ মলয়, রাজনীতি অন্য জিনিস, আমি মনে করি না। কিন্তু অভিনেতা নেতা মানে ওয়ার্ডটা তো কাছাকাছি একই। তার আগে একটা অভি আছে ভাই, নেতা আর এই নেতার মধ্যে আকাশ পাতাল ফারাক। মানে দেখো, এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির জায়গা, আমি কখনো ওভাবে দেখতেই পারবো না। মানে আমি রাজনীতি করব, আমি যেটা বুঝি না, যেটা সম্পর্কে জানি না, সেটা নিয়ে কোনো কথাই বলবো না। আচ্ছা, এবারে তুমি যদি অনুমতি দাও, আমি একটু পার্সোনাল প্রশ্ন মানে জিজ্ঞাসা করতে চাইছি। পার্সোনাল আবার কি? না কিছুই না, সেটা হচ্ছে বর্তমানে তুমি পুরো ব্যাচেলার লাইফ কাটাচ্ছ, তো এই সময় ছুটি কাটাও কিভাবে? মানে কোথাও বাইরে ঘুরতে চলে যাও নাকি মানে তোমার বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দাও? হ্যাঁ, বন্ধু বান্ধবের সাথে আমি আড্ডা দিতে খুব ভালোবাসি। আচ্ছা, আমি একদম মানে রকে আড্ডা দেওয়া ছিল। তো তোমার একদম দীর্ঘদিনের বন্ধু আছে এইরকম 2-3 জনের নাম যদি একটু এই মুহূর্তে মনে পড়ছে, দীর্ঘদিনের বন্ধু হিসেবে আছে তোমার সঙ্গে ইন্ডাস্ট্রিতে? না ইন্ডাস্ট্রি নয়, একদম চাইল্ডহুড থেকে বা তোমার পাড়া? হ্যাঁ অবশ্যই, আমার 2টো বন্ধু তো খুবই ভালো। সুদীপ চ্যাটার্জি, তাকে সবাই তিনু বলেছেন অ্যাকচুয়ালি, উত্তর কলকাতার, এখনো মানে তিনি কমিউনিস্ট পার্টিরই জায়গা, তার ধ্যান জ্ঞান স্বপ্ন সবটাই ওটা নিয়ে চাকরি করে। আর একজন আছে অমিত দাস, সে আমার একজন ছোটবেলার বন্ধু, এখনো রয়েছে, স্টিল নাও। ইন্ডাস্ট্রিতেও দেখো, ইন্ডাস্ট্রি কয়েকজন খুব কাছের বন্ধু হিসেবে যাদের ক্ষেত্রে মানো। আমাদের সময় না মলয়, বন্ধুত্ব শব্দটার একটা মানে রাখ, আমি মনে করি। এখন কি আর রাখে না? নিশ্চয়ই রাখে হয়তো, তবে আমাদের জায়গা। সুমিত সমাদ্দার খুব ভালো মানুষ, একদম, আমরা বহু দিনের বন্ধু, মানে বলতে গেলে তখন শুরুয়াত একসাথে। তখন সুমিত অবশ্য গান টান লেখে, জিঙ্গেল লেখে, সিরিয়ালের টাইটেল লেখে, সুর দেয়, খুব গুণী ছেলে। কিন্তু আমাদের বন্ধুত্বটা বহু বছরের, সেই থেকে আজ অব্দি কিন্তু ওটা রয়েছে। তবে কি রেগুলার যোগাযোগ আছে? হয়তো নেই। 9 মাসে 6 মাসেই বসি, আড্ডা দিই, গল্প করি, বা কোনো শুটিংয়ের ক্ষেত্রে গিয়ে দেখা হল, সেটা জমে। অনিন্দ আসে, লম্বু আছে, প্রচুর জায়গা। যাত্রার মঞ্জিল আছে আমাদের, ছোটবেলার মানুষ যার সাথে বন্ধুত্ব স্টিল নাও, বাহ, সেই অর্থে।
আচ্ছা, এবার একদম একটা অন্য জিজ্ঞাসা করি, সেটা হচ্ছে অনেক সময় তো আমরা দেখি যে পর্দার অভিনেতারা গিয়ে যাত্রায় আসছে, তো তোমার কাছে কোনো সময় যাত্রার অফার আসেনি? আমি দীর্ঘদিন যাত্রা করেছি তো। সেটা একটু বলো। হ্যাঁ, দীর্ঘদিন যাত্রা করি। এইটা না একটা ফেজ বলে। আমাকে শুরুতে নিয়ে গেলেন তপন ভট্টাচার্য, আমাদের স্ক্রিপ্ট রাইটার ছিলেন, বিখ্যাত অভিনেতাও ছিলেন। তপনদা আমাকে একদিন রাজমহল সিরিয়াল করে একটা গান গাইছিলাম, আমি বসে, আমার এখনও মনে আছে। তো উনি মেকআপ রুমের সামনে দিয়ে যাচ্ছেন, শুনতে পেয়েছিলেন, ভেতরে এলেন, এসে কে গান গাইছিলেন, তাই তো তুমি গান জানো, এসে কথা বলতে বলতে তপনদার কী আমাকে ভালো লেগেছিল। তো পরের দিন আমাকে বললেন যে তুমি যাত্রা করবে। আমার যাত্রা, আমার দাদা আমি যাত্রা সম্পর্কে কিছুই জানি না। বলছে না না, তোমার কোনো ভয় নেই, তুমি আমার সাথে যাবে, আমার সাথেই গাড়ি করে যাবে, আমার সাথেই এক হোটেলে থাকবে, আবার আমার সাথেই ব্যাক করে চলে আসবে। আমি বললাম যে হ্যাঁ, তাহলে ভেবে দেখতে পারি। আচ্ছা ফাইন, এবার আমাকে কিন্তু দাদা, সেটা হচ্ছে আমি জানি তুমি অসাধারণ বাংলা টপ্পা বা বাংলার বিভিন্ন রকম তুমি পুরোনো গান নিয়ে কিন্তু রেওয়াজও করো এবং না, রেওয়াজ আনমনে গুনগুন করো। রেওয়াজ হয় না সত্যি, মানে ওই আর কি, আনমনে বন্ধুদের শোনানোর জন্য গুনগুন করো। তো ডেফিনেটলি আমি যদি তোমার কাছে একটা গান না শুনতে চাই, তাহলে দর্শকরা কিন্তু আমারই কমেন্ট সেকশনে আমাকেই আজে বাজে কথা লিখে শোনাবে। বাবারে, তো তুমি একটা প্লিজ। যাতনা আর সহিব কত, হতে তোর মনো মতো দানা খেয়ে বলে চলো তো তারে তোর বলি যত, ভাবি পথে যেতে যেতে ভাবনা সে কি তোর হাতে, ওরে যাতনায়ারে 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 সহিব কত, হতে তোর মনোমতো। অসাধারণ দাদা, কিন্তু তুমি কথা দিয়েছিলে একটা টপ্পা শোনাবে। বেলদার যাও মগায়ে চিনওয়ার পাম সুপায়ে, বুক পকেটে সোনার ঘড়ি, বুক পকেটে সোনার ঘড়ি, চেনের কি বহার, আমি চৌঘুরি হাঁকিয়ে যাব সঙ্গেতে আরে, আবার কাঁচি ধুতি পরব গো, আদির চাদর চুনটারে, চৌঘুরি হাঁকিয়ে যাব সঙ্গেতে আর। অসাধারণ, অসাধারণ। আমরা একদম প্রোগ্রামের শেষের দিকে চলে এসেছি, বাট যাওয়ার আগে তোমার কাছ থেকে কিছু র্যাপিড ফায়ারের মতন উত্তর নেব। না, একদম একদম মানে কুশে বসার মতন কোনো ব্যাপার নয়, খুব ক্যাজুয়াল। সেটা হচ্ছে তোমার চোখে মানে শ্রেষ্ঠ হিরোকে বাংলায়? উত্তম কুমার। হিন্দিতে? অমিতাভ বচ্চন। হিন্দি বাংলা মিলিয়ে বেস্ট মিউজিক ডিরেক্টর? মিউজিক ডিরেক্টর এইটা না খুব একজনকে বললে হয়তো বলা যাবে না। আমার কাছে সলিল চৌধুরী, আর ডি বর্মন, হেমন্ত মুখোপাধ্যায়। বাহ, পুরো ট্রায়ও। সেই সময় মানে স্বর্ণ যুগ, এইসব সুর বেরিয়েছে, গান যায় না। ঠিক কথা। আচ্ছা এবার বলো, খাবারের ক্ষেত্রে তোমার পছন্দের খাবার কি বাঙালি মতে? পোস্ত বাটা খেতে খুব ভালোবাসি, বিউলির ডাল, আলু পোস্ত একদম। মটন খেতে ভালোবাসি। খেলা ফুটবল না ক্রিকেট? ফুটবল। ক্রিকেটটা তো অবশ্যই, ফুটবলটা কোথাও একটা নাড়িয়ে দিয়েছে। ফাইন। পাহাড় না সমুদ্র? পাহাড় আর সমুদ্র দুটোকে বিশ্বাস করো 50-50 ভালোবাসি, বিশ্বাস করো। কিন্তু পাহাড় আমাকে অন্য রকম জায়গা দেয়, অনেক বেশি প্লেজেন্ট। কিন্তু সমুদ্র আমার কাছে খুব ফেভারিট জায়গা, পাহাড় অন্য জায়গা আর একটুখানি হয়তো বেশি ভালোবাসি।
বাহ, আমরা একদম যাওয়ার আগে শেষ প্রশ্ন তোমার কাছে, সেটা হচ্ছে তোমাদের আউটডোরে, এই যে বলছিলে এক্ষুনি পাহাড় বা সমুদ্র, বিভিন্ন জায়গায় তোমরা আউটডোর করো, আউটডোরে ভীষণ মজা হয়, তো এইরকম একটা কোনো মজার ইনসিডেন্ট শুনে আজকে শেষ করবো। আমি একটা ছবি করতে গেছিলাম, সেই ছবিটা রবি কিনাগি ডিরেক্টর, ছবিটার নাম জামাই 420। তো প্রচুর আমরা একসাথে অনেকে একত্রিত হয়ে গেলাম, আউটডোর চলছে পাটায়াতে, বুঝেছো। এবার দিনের বেলা একটা ওভারব্রিজের ওপর শ্যুট, পাশে চেয়ার নিয়ে আমরা সব বসে, বিশ্বনাথ তার আগের দিন কলকাতা থেকে গেছে, আর আমাদের রাত্রির অবধি খুব একটু গান বাজনা হতো, আড্ডা হতো, তারপর গিয়ে শুতাম। তো আমাদের সবারই একটুখানি অস্বস্তি হচ্ছে, শরীরটার মধ্যে এ লাগছে, একটুখানি ওয়াশরুম গেলে বেটার হয়। তো একটা শপিং কমপ্লেক্স ছিল লম্বা, তার নিচে ছিল, তো সেটা পল্টু একটু দেখে এসে সবাইকে জানালাম জল ফল আছে, সবটা ঠিক আছে। এবার যথারীতি তারপর আমার একটা সময় শরীর খুব খারাপ লাগাতে আমিও দৌড়েছি রবিজিৎ থেকে পারমিশন নিয়ে, সব কিছু হয়ে গেছে, টয়লেট ফয়লেট রেডি, দেখছি ওয়াশরুমে কোনো জলের সিস্টেম নেই, যেটা হোটেলেও নেই। আর পল্টু ব্যাটা গিয়ে বলেনি, ও গিয়ে বলেছে সমস্ত কিছু আর পরিষ্কার, আমি সমস্ত বন্ধ হয়ে তুমি ডান দিকে টেন্ট হয়েছে। বদমাইশ ও ভুগেছে, সেই ভোগাটা আমি জীবনে ভুলবো না। তার থেকে পরিত্রাণ পাওয়ার একটা লম্বা গল্প, ফিরে এসে খুবই হয়েছিল, খুব এনজয় করেছি। আউটডোরে না এক সময় এই আমাদের সব থেকে সময়টা জাগে যখন কারোর একটা ঘরে খুব একটা সুন্দর করে জমা, আফটার প্যাক আপ একটা গান বাজনা, খরা জমকুর যে থাকলে তো কথাই নেই সেই সময়। ও লাভলি। ওকে অরুণবদা, তুমি ভীষণ ভালো থাকো, আনন্দে থাকো এবং বহু শুটিং করো, আমাদেরকে উপহার দাও। থ্যাংক ইউ সো মাচ স্যার, ভালো থেকো। আপনারাও ভালো থাকবেন এবং আপনাদের প্রোগ্রাম কেমন লাগছে সেগুলো কমেন্ট সেকশনে আমাদের অবশ্যই লিখে পাঠাবেন। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন।